আমি স্ক্রিন শেয়ার শুরু করছি। যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। কন্টাই এসডিএইচ দেখা যাচ্ছে? হ্যাঁ, কি লেখা আছে? কি লেখা আছে? জোরে বলুন। স্যার ঠিক আছে, ঠিক আছে তো বুঝলাম, কি লেখা আছে? কি দেখাচ্ছেন? অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন। অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন রোল। আচ্ছা চলুন ফলো করি, ফলো করুন, আমি শুরু করছি। প্রোটেক্ট স্টাফ ফিজিক্যালি বাই প্রোভাইডিং পিপি। মনে রাখবেন আপনারা হচ্ছেন সবচেয়ে জরুরি আমাদের কাছে, আপনাদের মতো মূল্যবান আর কিছু নেই। প্রোটেক্ট করতে হবে আগে আমার নিজের স্টাফদের। সারা জেলায় আপনারা রয়েছেন, আমাদের স্টাফ অত্যন্ত মানে যত্নের সাথে আপনাদের রাখতে হবে এবং আমরা সেইভাবে বিশ্বাস করুন পিপিই কে সেইভাবেই আমরা ইউজ করতে চাইছি। তার জন্য যে যে কারণে বললাম সেই কারণ ছাড়া কিন্তু পিপি ইউজ করবেন না। যে কারণে ইউজ করবেন সেটা দরকার লাগবে, সেই সময় আবার পিপি ছাড়া একদম নামবেন না, এটা কিন্তু মনে রাখবেন। ভালো করে দেখে নেবেন আরেকবার আমার স্লাইডগুলো, পাঠানো স্লাইডগুলো আজকে পাঠিয়ে দেবেন আমার ভিডিও সময় না আমার এই মিটিং এর পরে। কমিউনিকেট উইথ দেম, এবারে আমরা সেটাই করছি, আপনাদের সঙ্গে রেগুলারলি কমিউনিকেশনে আছি। আপনারা জানেন যবে থেকে এই শুরু হয়েছে এই কোভিড 19 এর মানে লকডাউন পিরিয়ড শুরু হয়েছে, আমরা রেগুলার আপনাদের সঙ্গে নানা রকম দফায় দফায় ভিডিও কনফারেন্সে বসছি এবং আমরা চেষ্টা করছি যে যাতে আপনাদের সমস্ত রকম প্রবলেমকে শেয়ার করতে পারি। রোটেট দেম ফ্রম হাই টু লো বার্ডেন জবস এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ বেশি বার্ডেনের জব থেকে ছোট বার্ডেনের জবে আপনাদের আস্তে আস্তে ট্রান্সফার করা। ডু নট বার্ন দেম আউট। দেখবেন আমি এই জন্য এমন ভাবে ডিউটি রোস্টার করেছি যাতে মাত্র দুজন করে এক একটা হাসপাতাল থেকে এসেছেন এবং সপ্তাহে একটা সপ্তাহ করে ডিউটি, তারপরে কিন্তু তার সারা মাসে আর আমাদের কোভিড হসপিটালে কোনো ডিউটি নেই। এবং পরের মাসে যদি আপনারা মানে হসপিটাল অথরিটি মনে করে তারা অন্য নার্সদের পাঠাতে পারে। কাজে চাপটা খুবই কম, এই সময়টুকু ঠিকঠাক ভাবে থাকলে যাতে কোনোভাবে তার সেদিকে ইনফেক্টেড না হয় সেটা কিন্তু তাকে মনে রাখতে হবে। বাডি সিস্টেম, নিউ এন্ড ইনএক্সপেরিয়েন্স পেয়ার উইথ এক্সপেরিয়েন্স এন্ড এক্সপার্ট স্টাফ, এটা আপনাদের একটুখানি সহযোগিতা লাগবে। দেখবেন এই জন্যই এমন ভাবে বিবিসিসিএইচ এর ট্রেনিং স্টুডেন্টদের আমি পেয়ার করেছি আমার কন্টাই, দীঘা এবং নন্দীগ্রামের হসপিটালের নার্সিং স্টাফদের সঙ্গে, এবং যাতে তাদের এক্সপেরিয়েন্সের কোনো অভাব থাকে সেটা তারা তাদের কাছ থেকে বুঝে নিতে পারে। স্ট্রেস অফ আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন, এটা কিন্তু একটা বড় জিনিস বুঝতে হবে। যে কোনো যারা গ্রুপ তাদের কিন্তু একটা আইসোলেশন বা কোয়ারেন্টাইনের কাছে একটা বড় স্ট্রেস হয়। সেটা কারা থাকে সেই জায়গায়? এক নম্বর কন্ট্যাক্টস, অর্থাৎ পেশেন্টের কন্ট্যাক্টে যারা ছিল তাদের তো আপনাদের হাসপাতালে লেভেল 1 লেভেল 2 তে রেখে দিতে হবে, সাসপেক্টদের রেখে দিতে হবে। পজিটিভ কেসদের কিন্তু আপনাদের এখানে থাকবে না, কিন্তু যাই হোক তাদের তো মেচেড্রম বা এই সমস্ত জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করা হবে। সেগুলো এবং হেলথ কেয়ার প্রোভাইডারদেরও কিন্তু প্রায়ই আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যেতে হবে। Frightening, boring, lonely, depressing, stigmatizing feeling of helplessness and mood swings are common. মনে রাখতে হবে পেশেন্টদের এই ব্যাপারগুলো কিন্তু এখানে হতে পারে। কাজে আগে এগুলো আপনারা বুঝে নেবেন যে অন্য কোন ডিজিজ পেশেন্ট তারা যতটা না এডুকেটেড থাকতো এই ধরনের পেশেন্টদের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। কেউ কেউ খারাপ ব্যবহার করতে পারে, কেউ কেউ হয়তো ধরে মানে হেঁচে দিল ইচ্ছে করে, থুতু চেটালো, এরকমও হতে পারে। সেটা কিন্তু কোন বিশেষ ধর্ম বা জাত দিয়ে তাদের আলাদা করবেন না, এটা যে কারোর হতে পারে, একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে। হ্যাঁ, মানুষ হিসেবে আমরা সবাই তো আগে মানুষ, তবে তো আমাদের কোনো ধর্ম কোনো জাত। কাজে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এমন কোন জিনিস কোন যেন আমরা নিজেদের মধ্যে না আনি যে এরা এরকম করছে অন্য কেউ করতো না, এরকম ব্যাপার নয়। আমাদের যে কারোর কিন্তু এরকম একটা মনের অবস্থা হতে পারে। অনেক সহজ সরল মানুষ তারা কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়ে যায় এই ধরনের জায়গা থেকে। যারা জটিল মনের বা একটু কঠিন মনের তারা কিন্তু অনেক সহজে ব্যাপারগুলো কোপ আপ করতে পারে, এটা মনে রাখবে। হ্যাভ টু লুক ফর সিম্পটমস অফ স্ট্রেস, কাউন্সেল, তাদের সঙ্গে কথা বলে বোঝাতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজেদের
প্রিকশনও নিতে হবে। এমন না যে তাদের ওই অবস্থায় তাদের মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়া বা সেই জিনিসটা জোর করে আমরা সেইটা থেকে তখনকার মতো কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরকম কোন রকম এজিটেশন যদি কোনো পেশেন্টের হয়। Try to organize the isolation and quarantine facilities as normally as possible. যেন একটা মনে হয় একটা বাড়িতে বা হোটেলে কয়েকদিন এসে থেকেছে, যে একটা নতুন জায়গায় এলেন, কয়েকদিন একটু ঘুরে যান। আর আপনাদের এখানে যেটা ডেপুটি সাহেব বললেন যে মাত্র 2-3 দিনের মানে এখানে থাকা, পজিটিভ হলে একদিকে চলে যাবে, নেগেটিভ হলে বাড়ি চলে যাবে। কাজে আপনাদের তো 2-3 দিনের বেশি পেশেন্টদের দেখতে হচ্ছে না, সেই পেশেন্টদের ওই 2-3 দিন তাদের বলবেন নিশ্চয়ই একটুখানি একটা দিন থাকুন, তারপরে আপনাদের যা ব্যবস্থা নেওয়ার নিয়ে চলে যাবেন। Give them scope for some physical activity and follow a routine. Physical activity মানে তারা সারা হাসপাতালে ছুটে বেড়াবে সেটা নয়, কিন্তু সেখানেই মানে নিজের বেডে বসে বসে অনেকে যোগা করতে পারে, ছোটখাটো একটুখানি হাত পায়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, সেগুলো করা এবং সময় খাওয়া, সময় শোয়া, এই রুটিনটা যেন ফলো করা হয়, না নিলে শরীরের উপর স্ট্রেসটা বেড়ে যায়। পিপলকে তার কথা বলতে দেওয়া, কথা বললে কিন্তু রোগ ছড়ায় না, তাকে মাস্ক পরিয়ে রাখতে পারেন, অথবা সে বসে তার নিজের কোনো ভিশন থাকলে, কোনো ভিউ থাকলে সে যদি প্রপার দূরত্ব থেকে সেটা দেয়, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। মানুষকে একটু কথা বলতে দিলে দেখবেন তার এজিটেশনটা অনেক সময় কমে যায়। কাজে সেই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, সেই সুযোগগুলো কিন্তু তাদের দিতে হবে, অবশ্যই প্রপার ডিসটেন্স মেনটেন। এবং আমরা আমাদের সাইকোলজিস্টের ফোন নাম্বার শেয়ার করব, এবং প্রত্যেক জায়গায় আইসিডিসি কাউন্সিলরদের কিন্তু আমি অলরেডি ভিজিট করে নিয়েছি তাদের নিয়ে, তারা আমার কন্ট্রোলে আছে এবং তারা কিন্তু রেগুলার সমস্ত পেশেন্টদের এবং হেলথ কেয়ার প্রোভাইডারদেরও কাউন্সিলিং করার জন্য রেডি হয়ে আছে। তাদের পুরো নম্বরের ডিটেইল আপনাদের শেয়ার করব, প্রয়োজনে পড়লে কিন্তু সেই সাইকোলজিস্টের সঙ্গে আপনারা আমাদের দেবলীনা গাঙ্গুলি আছেন এর বুক দায়িত্বে, তার সঙ্গে যোগাযোগ করবেন। Give them necessary information, তারা তিনি কিন্তু ইনফরমেশন দেবেন, কয়েকদিনের মধ্যে তার একটা লেখা আমরা শেয়ার করব। Tell them this is a temporary measure, praise them for helping and preventing spread, এবং পেশেন্টকে এবং মানে সাসপেক্টকে আপনারা প্রেস করবেন যে আপনারা এত ভালো বলে এখানে এসে এইভাবে আছেন বলে কিন্তু আপনার পাশের বাড়ির লোক অথবা আমরা কিন্তু সাধারণ সমাজ আমরা মুক্ত থাকতে পারছি। কাজে এটা এই প্লেসটা প্রেসিং এর দেখবেন, মানুষ যখন মানুষ কিছু চায় না, মানুষ একটু রেকগনিশন চায়, একটু বেশিরভাগ মানুষ খুব সাধারণ, তারা একটু রেকগনিশন চায়, একটু মানুষের ভালো কথা চায়। দেখবেন একটু ভালোভাবে কথা বললে সেই যে লোকটি হয়তো এক্ষুনি তার আগে মুহূর্তে হাত পা ছুটছিল, দেখবেন সে শান্ত হয়ে আপনাকে বলবে দিদি আমি বুঝতে পেরেছি, আপনি কিছু মনে করবেন না, আমার হয়তো মাথা ঠিক ছিল না, এরকম একটা রোগের ভয়ে আমি কিছু করে ফেলেছি। তো এরকম তো আপনাদের অনেক অভিজ্ঞতা হয় আমি জানি, আমার বলার কিছু নেই। Jai healthcare personnel with potential exposure. Healthcare personnel refers to all paid and unpaid persons serving in healthcare settings. Close contact কাদের বলছে? যারা 2 মিটারের ভেতরে চলে আসছে এমন কোন পার্সনের যারা কোভিড-19 পজিটিভ অথবা for a prolonged period of time বা caring for a patient করছে, যারা যেমন কোভিড হসপিটাল যারা পজিটিভ পেশেন্ট নিয়ে ডিল করছে তারা কিন্তু ক্লোজ কন্টাক্টে চলে আসছে। Having unprotected direct contact with infection, secretion or excretion of the patient, হঠাৎ করে হেঁচে ফেলেছে পেশেন্টটা, তার সামনে চলে এসেছে, কাজে তাকে কিন্তু ক্লোজ কন্টাক্ট বলা হবে। এইবারে দেখতে হবে এখানে একটা মানে আমি এটা শেয়ার করেছি স্লাইড, এই স্লাইডে দেখুন এপিডেমিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টর বলছে, এক্সপোজার ক্যাটেগরি কি রকম বলছে, রেকমেন্ডেড মনিটরিং ফর কোভিড-19 14 দিন আফটার লাস্ট potential exposure আর ওয়ার্ক রেস্ট্রিকশনস ফর অ্যাসিম্পটোমেটিক হেলথ কেয়ার প্রোভাইডার। কাজে এই বিভিন্ন সেটআপে হেলথ কেয়ার প্রোভাইডার কি কি ইউজ করবে সেই ব্যাপারগুলো এখানে লেখা হয়েছে। এই ডিটেইলটা একটু পরে দেখে নেবেন, আর কিছু না, পোটেনশিয়াল এক্সপোজার যাদের হয়েছে তাদের কিসের কি রিস্ক এবং কতটা মানে তারা কি ইউজ করবে, এই ব্যাপারগুলো নিয়ে এখানে একটু ডিটেইল করা আছে। এটাতে আমি খুব বেশি কথায় যাব না। এবার নেক্সট যেটা আমি আরেকটা স্লাইড রয়েছে, আরেকটা স্লাইডটা স্লো রয়েছে, সেটা আমি চলে যাচ্ছি।
দেখতে পাচ্ছি না। আবার কন্টাইনাস ডিসপ্লে বলি দেখা যাচ্ছে না স্যার, কি আছে বলুন তো হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কি আছে কি লেখা ইনফেকশন প্রিভেনশন স্টেপ, ইনফেকশন প্রিভেনশন স্টেপ ইন কোভিড হসপিটাল। ঠিক আছে আমি শুরু করছি। এইটাই আমাদের আপাতত আজকের লাস্ট পাওয়ার পয়েন্ট প্রজেকশন, তারপরে আপনাদের কোশ্চেন্স নিয়ে নেব, তারপরে শেষ করব, ঠিক আছে? তবে এই রকম কিন্তু আমাদের চলতেই থাকবে, কাজে চিন্তার কিছু নেই। যে কোনো প্রয়োজনে যে কোনো ইয়েতে আমরা সবসময় পাশে আছি এবং নানা রকম ভাবে আমরা আবার আপনাদের সঙ্গে ইয়ে করব, ইন্টারঅ্যাক্ট করব। শুরু করছি। ইনফেকশন প্রিভেনশন স্টেপস ইন কোভিড হসপিটালস। Infection prevention and control is a scientific approach with practical solutions designed to prevent harm caused by infections to patients and healthcare workers. Grounded in principles of infectious disease, epidemiology, social science, and health system strengthening, and rooted in patient safety and health service quality. Just generalize একটা অ্যাপ্রোচে মূল্যায়ন করা হলো বিষয়টা। এবার দেখুন তিনটে কথা: protecting yourself, protecting your patients, protecting your family, community and environment। আমাদের এই তিনটে অবজেক্টিভ বা উদ্দেশ্য। নিজেকে বাঁচানো, আমার পেশেন্টকে বাঁচানো এবং আমার ফ্যামিলি, কমিউনিটি এবং এনভায়রনমেন্টকে বাঁচানো। কি করবেন? টু রিডিউস ট্রান্সমিশন অফ হেলথ কেয়ার associated infections, to enhance the safety of staff, patients and visitors, to enhance the ability of the organization, health facility to respond to an outbreak, to lower or reduce the risk of the hospital. অর্থাৎ এক নম্বর, ইনফেকশন যেন না ছড়ায়। আমি ভালো করতে 10টা পেশেন্টকে নিলাম, তাদের মধ্যে একজন হয়তো পজিটিভ ছিল, তার এতে পরে আরো 9 জন পজিটিভ হয়ে গেল, তাহলে আমি ভালো করলাম না খারাপ করলাম? অবশ্যই খারাপ করলাম। তাই জন্য এই জিনিসটা যেন না হয়, প্রথমে দেখতে হবে যে ভালো করতে গিয়ে খারাপ না করে। 2 নম্বর, সেফটি অফ স্টাফসটা আমাকে বাড়াতে হবে। আমরা মানে যে কোনো স্টাফ বলেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু আমার স্টাফ, তাদের সেফটি। আমার নার্সিং স্টাফ, আমার ডক্টরস, আমার প্যারামেডিক্যাল ওয়ার্কার্স, আমার সুইপার, আমার গ্রুপ ডি, এরা আমার কাছে সোনার চেয়ে হীরের চেয়ে অনেক বেশি দামি। তাদের জীবনের গুরুত্ব, তাদের সুস্থ থাকাটা আমার কাছে সবার আগে প্রায়োরিটি, এটা মনে রাখবেন। কাজে এই জিনিসটা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্ট এবং ভিজিটরদের সেফটিও রাখতে হবে। এখানে একটা কথা পরিষ্কার বলি, আমরা চণ্ডীপুর এমএস হসপিটালে 2 থেকে 3 দিন রাখছি এবং দে অল আর সাসপেক্টস, খুব অসুস্থ পেশেন্ট কেউ না। কাজে তাদের দেখতে যদি একদল লোক ভিড় করে আসে, তাদের পরিষ্কার আমরা বলে দিতে হবে ভালো কথায়, কিছু মনে করবেন না, এই 2-3 দিন দেখা করতে দেওয়া যাবে না। কারণ এর মধ্যে তারা যদি ওয়ার্ডের মধ্যে ঢুকে একজন পেশেন্টকে দেখতে যায়, সে যদি সাসপেক্টটা নেগেটিভ ছিল, তারপরে দেখবেন 10 জন যারা দেখতে গেছিল তারা পজিটিভ হয়ে গেল। কাজে সেই রিস্ক কেউ নেবেন না। প্রথম থেকেই বলে দেবেন যে ওখানে কিন্তু দেখা করতে যাওয়া যাবে না। খুব দরকার পড়লে দূর থেকে, মানে একদম দূরত্ব থেকে কোনো পেশেন্টের সঙ্গে বা সাসপেক্টের সঙ্গে উপর থেকে বা জানলা থেকে কথা বলে দেওয়া যাবে, কিন্তু ভেতরে নিচে এসে তারা বসে আড্ডা মারছে, যেটা বেশিরভাগ হাসপাতালে দেখা যায়, সেটা কিন্তু করা যাবে না। ভিজিটিং আওয়ার্সে গিয়ে পেশেন্টকে দেখবো বা সাসপেক্টকে দেখবো, ভিজিটিং আওয়ার্সে গিয়ে গল্প করবো, গুজব করবো, সেটা কিন্তু হবে না, এটা বলে দেবেন। 2 নম্বর হচ্ছে দা IPC strategies for preventing limiting the spread of COVID-19। তাহলে আমরা কি করব না, applying standard precautions for all patients, সবার জন্য প্রিকশন নিতে হবে। একজন তার কাশি হচ্ছে তবেই তাকে আমি প্রিকশন দেব, যার সামান্য হালকা সর্দি বা জ্বর হয়েছে তাকে দেব না, তা নয়। স্ট্যান্ডার্ড প্রিকশন সবাইকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রায়েজ, যেটা বললাম আগেই আলাদা করে নেওয়া। জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টযুক্ত পেশেন্ট, জ্বর আর শ্বাসকষ্টযুক্ত পেশেন্টকে কি বলি? সারি, SARI। একে আমরা আলাদা করে, এদের আলাদা করে রাখবো, এদের আর্লি রিকগনিশন করব, এদের তাড়াতাড়ি যাতে টেস্ট হয়, তাড়াতাড়ি যাতে এদের ট্রিটমেন্ট হয়, সেটা কিন্তু আগে আমাদের দেখতে হবে। বাকিদের ট্রিটমেন্টে একটু ডিলে হলে চলবে, এদের ট্রিটমেন্ট আমায় আগে করতে হবে, কারণ এরা নিজেরা যেমন বিপদে আছে,
এটা কিন্তু আমাদের কমিউনিটি এবং আমাদের সবার পক্ষে বিপজ্জনক, কারণ এটা ছড়িয়ে দেবে। যারা সিম্পটোমেটিক তারা তাড়াতাড়ি ছড়িয়ে দেবে। ইমপ্লিমেন্টিং empiric additional precautions for suspected cases of COVID-19 infection আর implementing administrative control, এগুলো আলাদা করে আর বলার কিছু নেই। স্ট্যান্ডার্ড প্রিকশন হচ্ছে বেসিক লেভেল অফ interpersonal care যেটা প্রোটেকশন হবে, প্রিকশনস হবে to be used for all patients at all times regardless of suspected or confirmed status of the patient। বোঝা গেল? বেসিক লেভেল প্রিকশনস অর্থাৎ যেগুলো না নিলে নয় সেগুলো দূরত্ব মেইনটেইন করা, মাস্ক পরা, এই কিন্তু সমস্ত পেশেন্টকে সমস্ত সময় দিতে হবে। এটা এমন না যে তাকে কনফার্ম হলো তবে তাকে আমি একটা মাস্ক পরিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ক্রিটিক্যাল ফর অল অ্যাক্টিভিটিস। প্রথমে দেখতে হবে যে প্রত্যেকটা হেলথ কেয়ার অ্যাক্টিভিটি কতটা রিস্ক। যেটা করতে যাবেন, যেমন ওই যে বললাম একজন রোগীকে একটা স্যালাইন চালানোটা যতটা রিস্কি, তার থেকে যদি অক্সিজেন চালানোটা কিন্তু অনেক বেশি রিস্কি ক্ষেত্রে। কেন না, অ্যারোজল ট্রান্সমিশন হওয়ার চান্স থাকে। অ্যারোজল বা জলে অ্যারোজল গেলে কিন্তু অনেকটা দূর অবধি তখন ছিটিয়ে যেতে পারে জীবাণুটা। কাজেই এটা মনে রাখবেন কোন হেলথ অ্যাক্টিভিটিতে কতটা রিস্ক, এটা আপনাদের ঠিক করে নিয়ে সেই অনুযায়ী কিন্তু নিজেকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে। এইবার স্ট্যান্ডার্ড প্রিকশনের এলিমেন্টস গুলো মনে রাখুন। হ্যান্ড হাইজিন, রেসপিরেটরি হাইজিন, এগুলো বলেছি, অনেকবার বলেছি, আর বলছি না। পিপিই নিয়ে বলছি না আজকে। সেফ ইনজেকশন প্র্যাকটিস নিয়ে বলতে শুরু করলে ভুলবে না, আপনারা জানেন সেফ ইনজেকশন প্র্যাকটিস নিয়ে আলাদা করে কিছু বলছি না। যদি মনে হয় পরের বার আপনারা বলবেন, লিখবেন, এটা শেষ হওয়ার পরে গ্রুপে আপনারা কি চান জানাবেন। মনে হলে আমরা আরেকবার সেফ ইনজেকশন প্র্যাকটিস নিয়ে আরেকটা ক্লাস করে দেব। তবে মনে হয় নার্সিং স্টাফদের সেফ ইনজেকশন প্র্যাকটিস নিয়ে বেশি কিছু বলার নেই। সেফ হ্যান্ডলিং, ক্লিনিং এন্ড ডিসইনফেকশন অফ পেশেন্ট কেয়ার ইকুইপমেন্ট, বিএমডব্লিউ তো বলেই দিয়েছি। এনভায়রনমেন্টাল ক্লিনিং, সেফ হ্যান্ডলিং, এনভায়রনমেন্ট বোঝা গেল। এনভায়রনমেন্ট মানে একটা পেশেন্ট এবং একটা হেলথ কেয়ার ওয়ার্কারের চারপাশে যা কিছু আছে সবই এনভায়রনমেন্ট, অর্থাৎ দেওয়ালটাও এনভায়রনমেন্ট, সিলিংটাও এনভায়রনমেন্ট, তার খাটটাও এনভায়রনমেন্ট, তার পাশে টেবিলটাও এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এই সমস্ত কিছু কিন্তু ক্লিনিং করতে হবে কিছুক্ষণ পরে পরে। সেফ হ্যান্ডলিং এন্ড ক্লিনিং অফ সয়েল লিনেন, সয়েল লিনেন পড়ে আছে হাসপাতালের যে চিরাচরিত চিত্র আমরা দেখে আসছি, সেটা কিন্তু এখানে করলে চলবে না। একদম সময় মতো এটাকে সরাতে হবে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট তো আগে বলেছি কোন ব্যাগে কি যাবে কিভাবে যাবে সেটা কিন্তু নিয়ম মেনে করতে হবে। ইনফেকশাস এজেন্ট, রিজার্ভয়ার, পোর্ট অফ এক্সিট, মোড অফ ট্রান্সমিশন, পোর্টাল অফ এন্ট্রি, সাসেপ্টিবল হোস্ট, এই যে 6টা জায়গা চেইন অফ ইনফেকশন কিন্তু এখানে এই 6টা মিলে হয়। অর্থাৎ এর মাঝখানে যে কোনো একটা জায়গায় যদি আপনি একটা ব্রেক করে দিতে পারেন তাহলে কিন্তু সমস্ত লিংক ডিসকানেক্টেড হয়ে যাবে এবং আপনারা কিন্তু ইনফেক্টেড কিছুতেই হতে পারবেন না। যেটা বললাম আইডি হসপিটালের উদাহরণ ডেপুটি স্যার যেটা বলতে গেলেন সেটা হচ্ছে এই যে পরের স্লাইডগুলো আগের স্লাইডেও ছিল, স্কয়ার সরে একটু দেখুন, রিভিশন ম্যাডাম দেখুন, আমার এগুলো আর বলার দরকার নেই। এক নম্বর হচ্ছে হাত হ্যান্ড হাইজিন কখন মেইনটেইন করব, এটা আসলে ছবিগুলো দেখে যান, এটা একটু আগে দেখানো হয়েছে। 2 নম্বর হচ্ছে এই যে সেই 5টা জায়গা, যে 5টা ইয়েতে আমরা প্রিকশন স্পেশাল নিয়ে নেব, 5টা মুভমেন্ট, WHO 5টা মুভমেন্ট। তারপর হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড রাব, কখন রাব করবেন কখন ওয়াশ করবেন সব আজকে আলোচনা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে কি প্রসেসে করবেন, এই যে 6টা মেথড সুন্দর করে এখানে দেওয়া আছে। শুধু মনে রাখবেন হ্যান্ড রাবে আমরা 5 সেকেন্ড করে দিচ্ছি আর হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে সেটা 10 সেকেন্ড করে হয়ে যাচ্ছে। এই 6 × 5 30 আর 6 × 10 60। এগুলো কিন্তু রোজ মন্ত্রের মতোই করতে হবে, যেটা বললেন ডেপুটি স্যার ঠিক সেরকম। রেসপিরেটরি হাইজিন বা এটিকেট, এই দেখুন টিস্যু যদি দিই একবার করে না ছেড়ে কিন্তু সেই টিস্যু আবার পকেটে রেখে দিল, আবার পরের বার নিচ্ছি, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা ফেলে দিতে হবে। টার্ন হেড অ্যাওয়ে ফ্রম আদার্স when cough বা sneeze করার সময় এইটা কিন্তু শেখাতে হবে। কভার দ্য নোজ এন্ড মাউথ উইথ দ্য টিস্যু, এবং টিস্যু যেটা ইউজ করা হবে সেটা সঙ্গে সঙ্গে ট্র্যাশের মধ্যে ফেলে দিতে হবে। এবার ট্র্যাশ ফেলার পরে এটা চলে যাবে সেই যতদিন ইয়েলো ব্যাগে যেরকম যায়। আর কাফ স্নিজ ইনটু ইওর স্লিভ, যদি কোনো টিস্যু হাতে না থাকে তাহলে হাত দিয়ে মুখে যেরকম ভাবে এলবো পার্টটা দিয়ে মুখের সামনে স্লিভ দিয়ে কাশি, সেটা করতে হবে। আর হ্যান্ড সোপ এবং ওয়াটার দিয়ে প্রত্যেকটা এরকম কিছু হওয়ার পরে কোলগেট প্রোডাক্ট দিয়ে হাত ধুতে হবে। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে এনকারেজ হ্যান্ড ওয়াশিং ফর পেশেন্টস উইথ রেসপিরেটরি সিম্পটমস, প্রোভাইড মাস্ক ফর পেশেন্টস উইথ রেসপিরেটরি সিম্পটমস, patients with fever plus cough or sneezing should be kept at least 1 meter away.
তার মানে যার ফিভার এবং কাফ এবং স্নিজিং আছে তাদের এক ঘরে ঢুকিয়ে দিলাম, সব পাশাপাশি বসে গেল, সেটা কিন্তু হবে না। 1 মিটার অন্তত দূরত্ব রাখতে হবে, আমার মতে পারলে 2 মিটার। যতক্ষণ দুটো পেশেন্ট গেলে ঘরের দু প্রান্তে বসিয়ে রাখুন, তারপর যত বেশি পেশেন্ট ঢুকবে সেই অনুযায়ী কাছাকাছি আনবেন, কারণ এটা কিন্তু যতটা সম্ভব দূরত্ব মেনটেন করা। পোস্ট ভিজুয়াল এইডস, কিছু ভিজুয়াল এইডস ওখানে টাঙাতে হবে, সেগুলো মনে হয় আপনাদের সাপ্লাই করা হয়েছে, নাহলে অথরিটির সঙ্গে আমি কথা বলবো আজকের ট্রেনিং প্রোগ্রামটা পরে, আশা করছি আমরা সমস্ত দিয়ে দিতে পারবো। আচ্ছা, হসপিটাল প্রিপেয়ারনেস কেন প্রয়োজন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। কোভিড-19 একটা হাইলি ইনফেকশাস মেইন ড্রাইভার, ডাইরেক্ট ট্রান্সমিশন থ্রু ড্রপলেট এবং কন্ট্যাক্টের মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সমিট করে, তেমন না যেমন ইনডাইরেক্ট ট্রান্সমিশন হয়। নোজোকোমিয়াল ইনফেকশন থাকে সিভিয়ার, এইজন্যই হাসপাতালে কিন্তু একজনের থেকে আরেকজনের ইনফেকশন ছড়িয়ে যাওয়ার চান্সটা খুব বেশি, যার জন্য হসপিটাল প্রিপেয়ারনেস ভীষণ দরকার। হসপিটালস উইল ইটসেলফ বিকাম দ্য হাব অফ ট্রান্সমিশন, বুঝতে পারছেন? অর্থাৎ হাসপাতালে ভালোর জন্য নিয়ে আসা হলো, সেটা একটা ট্রান্সমিশনের হাব হয়ে গেল, সেখান থেকে ট্রান্সমিশন নিয়ে ফিরছে। কাজেই হসপিটাল প্রিপেয়ারনেস ইজ প্রাইম থিং, যেটা আমাদের মনে রাখতে হবে। আমরা ভালো না করতে পারি এবং খারাপ না করি, লার্জ নাম্বার অফ কেসেস মে হ্যাভ টু বি ম্যানেজড। এবার নেক্সট হচ্ছে প্রোভাইড প্রম্পট ক্লিনিক্যাল কেয়ার টু কেসেস অফ কোভিড-19, অবজেক্টিভ এর মধ্যে পড়ছে ম্যানেজ লার্জ নাম্বার অফ কেসেস ইন দ্য কনটেক্সট অফ এ মেজর আউটব্রেক, adequately train and equip healthcare staff for managing the cases, prevent the spread of respiratory diseases including COVID-19 within the facility, অর্থাৎ যাতে কিছুতেই অন্য লোকের মধ্যে না ছড়ায়। Provide timely and regular information to the surveillance system, অর্থাৎ যেখানে যেখানে খবর দিতে হবে, পজিটিভ হলে সেই খবরটা পৌঁছানো, নেগেটিভ হলে সেই খবরটাও পৌঁছানো, এগুলো আমাদের করতে হবে। Establish mechanism for external communication with public, বাইরের লোকের সঙ্গেও কিন্তু আমাদের কমিউনিকেশন মেইনটেইন করে চলতে হবে এবং তাদের প্যানিক করতে দেখলে তাদের সেটা আটকাতে হবে। হসপিটাল প্ল্যানিং ফর কোভিড-19, ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা রেস্ট্রিক্ট ভিজিটার্স, যেটা বলছিলাম, ভিজিটার্স অ্যাক্সেস এন্ড देयर মুভমেন্ট উইদিন দ্য ফ্যাসিলিটি কিন্তু করা যাবে না, কারণ এটা এতটাই ছোঁয়াচে রোগ, ভিজিট করতে আসা মানে কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে যাওয়ার একটা বড় চান্স। কারণ আপনারা যতটা প্রিকশন নিচ্ছেন, আপনারা যা ট্রেনিং পেয়ে গেলেন, আপনারা কিন্তু নিজেদের বাঁচাতে পারবেন, ভিজিটাররা কিন্তু সবাইকে আমরা ট্রেনিং দিয়ে ভেতর পাঠাতে পারছি না। যদি বেটার এটাই আমি বলবো, যদি আমার মত নেন, খুব গন্ডগোল না হলে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া চলবে না। 2-3 দিনের ব্যাপার, বোঝাতে হবে, একটুখানি ওনাকে ছাড়া থাকুন, না হলে কিন্তু ওনাকে ছাড়া হয়তো সারা জীবনের মতো থাকতে হতে পারে, বা আপনাকে ছাড়া ওনাকে থাকতে হতে পারে। সেটা ভালো করে বুঝিয়ে দিতে হবে যে রোগটা কিন্তু ছেলে খেলা করার রোগ নয়, যে এর সঙ্গে কিন্তু আমাদের সেইভাবেই লড়তে হবে এবং আপনাদের সাহায্য ছাড়া কিন্তু এটা হবে না। Provide triple layer surgical masks to visitors attending the patient, নেহাত যদি কোনো ভিজিটরকে অ্যাটেন্ড করাতেই হয়, যেমন বাচ্চা রয়েছে, তার মাকে হয়তো কোনোভাবে আপনাকে কাছে নিতেই হবে, খুব ছোট বাচ্চা, সে কান্নাকাটি করছে, তখন কি করবেন? তখন তাকে যেতে হবে, হয়তো তাকে কোনো কারণে মাকে রাখা যাচ্ছে না ওখানে, তখন ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক দিয়ে তাকে কাছে আনতে হবে, তাছাড়া কিন্তু যাওয়া যাবে না। Provision of hand sanitizer, hand wash with soap and water whenever leaving isolation ward, isolation ward এ ঢোকবার আগে এবং বেরোবার আগে সেটা পরিষ্কার করে হাত ধুতে হবে। Perform regular environmental cleaning and disinfection, বলেছি একটু আগে, আর নতুন করে বলবো না, কি দিয়ে করবেন, সোডিয়াম হাইড্রোক্লোরাইড, কত সলিউশন কি, ডিটেইলে কথা হয়ে গেছে। ভালো ভেন্টিলেশন রাখতে হবে, সাধারণত নেগেটিভ প্রেসার এয়ার মেইনটেইন করতে হবে, অর্থাৎ এক্সস্ট ফ্যান, বা আমরা এসি দিতে পারবো না, কিন্তু এক্সস্ট ফ্যান দিয়ে সেই জায়গাটা থেকে যেন হাওয়াটা মাঝে চেঞ্জ হয়, কারণ একটু বাতাসের মাধ্যমেই ছড়ায়। কাজেই আমরা যদি বাতাসটা কিছুক্ষণ পরে পরে ফ্রেশ এয়ার ঢোকাতে পারি, তাহলে কিন্তু ছড়ানোর চান্সটা কমে যাবে। হসপিটাল প্ল্যানিং ফর কোভিড-19 কন্টিনিউ। ওপিডি প্ল্যানিং, ওপিডি প্ল্যানিংটা আপনাদের খুব একটা ওপিডি এখানে দেখতে হবে না, তবুও একটু বলে দিই। ডেজিগনেটেড নার্সিং অফিসার, এই কথাটা মনে রাখবেন, একজন নার্সকে ডেডিকেটেড থাকতে হবে আগে ট্রায়াস করার জন্য। অর্থাৎ আপনাদের এখানে যখন সাসপেক্ট হিসেবে 10 জন ঢুকলো, আপনাদের একজন নার্সিং অফিসার কিন্তু সেখানে আগেই তাকে আলাদা করে নেবেন, কারো সর্দি কাশি বা গলা ব্যথা অথবা শ্বাসকষ্ট ফিভার এগুলো আছে কিনা স্ক্যানিং করে দেখে তাকে কিন্তু আগেই আলাদা করে দিতে হবে, না হলে কিন্তু ওই যে 10 জন ঢুকলো তার মধ্যে 9 জনের যদি না হয়ে থাকে, ওর থেকে কিন্তু তার হয়ে যাবে। কাজেই তাকে আলাদা করে ঢোকাতে হবে, বাকিদের আলাদা জায়গায় নিয়ে যেতে হবে। এই ট্রায়াজিংটা খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই, মানে ডাক্তারবাবু তো আসবেন, দেখবেন, তার তো কিছুটা সময় লাগবে, তার আগেই কিন্তু ট্রায়াজিংটা করে দিতে হবে, কারণ মনে রাখবেন এখানে একটা সিঙ্গেল মিস্টেক মানে মৃত্যু, এখানে কোনো রকম না।
সিঙ্গেল মিস্টেক মানে কিন্তু মৃত্যু। এখানে কিন্তু মৃত্যু বলতে আমি ওই মৃত্যু বলছি না, কিন্তু সিঙ্গেল মিস্টেক মানে ডিজিজ, কাজেই 1 সেকেন্ডের গাফিলতিও কিন্তু এখানে বড় দাম দিতে হতে পারে। কাজেই আগেই কিন্তু ট্রায়াজিং ঢোকার সময় ট্রায়াজিং করে নিতে হবে। কোথায় ইনিশিয়াল স্ক্রিনিং এবং ট্রায়াজ হবে সেই জায়গাগুলো আগে আপনারা দেখে নিন ভালো করে, সেগুলো সেই অনুযায়ী মেনটেন করবেন। আর ওপিডি তে সারি থাকলে সারিকে আলাদা করবেন। Keep provision of triple layer surgical mask for the patient and biohazard bags for their disposal. যারা সারি আক্রান্ত বা এই ধরনের তাদের কিন্তু ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক দেবেন, তাদের নিজেদের থেকেও অন্যদের তাদের থেকে বাঁচানোর জন্য। Provide hand sanitizer at the entry and in doctor's chambers stations. Alternatively, provision for hand wash সব জায়গায়, ডক্টর চেম্বারে থাকবে, বেডের পাশে থাকবে, ওয়ার্ডে ঢোকার মুখে থাকবে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ। মনে রাখবেন এখান থেকে বাঁচার জন্য কিন্তু হ্যান্ড ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আর বেশি কথা এখানে বলবো না, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ইকো টেকনোর যে ব্যাপারগুলো, ভেন্টিলেটর, ক্রিটিক্যাল কেয়ার, এগুলো আপনাদের জন্য না, এটা ডাক্তারবাবুদের জন্য। আমি সেটা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে দেব। আর কন্ট্যাক্ট অর ড্রপলেট প্রিকশন কি কি নেবেন, অ্যারোসল জেনারেটিং মানে কোনো প্রসিডিওর থাকে যেমন সাকশন, ব্রঙ্কোস্কোপি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সেই সময় কিন্তু N95 করতেই হবে এবং ফুল পিপি দিয়ে যেতে হবে। আর 5টা প্রসেস তো আপনাকে 5টা জায়গা বলে দিয়েছি। আচ্ছা, ইকুইপমেন্ট একজনের জন্য যেটা ইউজ করবেন অন্য কারোর জন্য পারলে না ইউজ করাই ভালো। যদি করতে হয় তাহলে পুরো ডিসইনফেক্ট করে তারপর করতে হবে। আর ট্রান্সপোর্টিংটা অ্যাভয়েড করবেন, এটা তো আগেই বলেছি। মাস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়ে গেছে। আর তো কিছু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলা হয়েছে। কনফিউশন, আইপিসি ইজ দ্য কি অফ কনফিউশন। এবার যেটুকু সময় আছে আপনাদের সঙ্গে ডিপিএইচএর ম্যাডাম কয়েকটা কথা শেয়ার করবেন। উনি আপনাদের পুরো নার্সিং যারা রয়েছেন তাদের পুরো এটা খুব সুন্দরভাবে ধরে আছেন। আপনারা তার সঙ্গে কথা আদান প্রদান করুন। সকলকে নমস্কার, সকলকে অভিবাদন জানাই। যতটা পারলাম, আমার যতটা সম্ভব হলো আমি ট্রেনিং দিলাম। আশা করি আপনাদের কিছুটা যদি সামান্য কাজেও লাগে, আমি মনে করবো যে আমার আজকে এই সময় দেওয়াটা সম্ভব। নমস্কার। আচ্ছা, মেইনলি আমার যেটা বক্তব্য, আজকে যে ট্রেনিংটা স্যার দিলেন খুব সুন্দর করে, থ্যাংক ইউ স্যার আপনাকে এবং স্যারকে। মানে আমাদের মেয়েদের মানে আমাদের স্টাফদের জন্য আপনারা সত্যি এতটা ভেবেছেন এবং করছেন। সেটা হচ্ছে এই যে ট্রেনিংটা দেওয়া হলো, যারা পেল না, বিশেষ করে বড় বড় হাসপাতালগুলোতে দীঘা, নন্দীগ্রাম, এসএসএই 4 দিয়ে, সেখানে আমি বলবো যারা ডেপুটি নার্সিং সুপার বা নার্সিং সুপার বা সিস্টার ইনচার্জ যারা আজকে দিলেন, তাদের দায়িত্ব কিন্তু আদার স্টাফদের ট্রেনিংটা দিয়ে দেওয়া। এটা কিন্তু আপনাদের একটা ডিউটি। কারণ বাকিদের হয়তো আমরা সবসময় হয়তো মাঝে মাঝে কিছু আলোচনা করবো, কিন্তু প্রত্যেকবার কে বাদ পড়ে যাচ্ছে তার জন্য আলাদা করে ট্রেনিং হয়তো সবসময় সম্ভব হবে না। সেই জন্য আপনাদের কিন্তু এই স্লাইডগুলো আমরা পাঠিয়ে দেবো, আপনারা সেটাতে ট্রেনিং দেবেন। এরপরে আসছে হাইড্রোক্সি ক্লোরোকুইন নিয়ে। আমাদের নার্সিং স্টাফরা যারা ইনস্টিটিউশনে আছে তারা অলরেডি কিন্তু হাইড্রোক্সি ক্লোরোকুইন খাচ্ছে, যারা খাননি তারা ডাক্তারবাবুকে দেখিয়ে নিজেরা কিন্তু খেয়ে নেন। যেটা কোভিড এর ডিউটি যারা করছে, আমার বিপিএসসিসিএইচএম স্টুডেন্ট প্লাস স্টাফ সবাইকে কিন্তু খেতেই হবে। এবং বিপিসিসিএইচএম স্টুডেন্টদের বলবো যারা কাঁথির কাছে পিঠে আছে তারা উমা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে কালেক্ট করে নিতে হবে ট্যাবলেটটা। এবার যারা দূরে আছেন, দূরে বলতে যারা নন্দীগ্রামের কাছাকাছি আছেন, তারা যদি আমাদের জানান, মানে কে কোন হসপিটালের কাছে আছেন তারা যদি জানাতে পারেন আমাদের নন্দীগ্রাম এইচডির আন্ডারে যেগুলো, তাহলে আমরা সেখানে বলে দিতে পারবো, সেই জায়গা থেকে আপনারা কালেক্ট করে নেবেন। কারণ এখানে আসার আগে কিন্তু হাইড্রোক্সি ক্লোরোকুইনটা খেয়েই আসবেন, সেটুকু অন্তত চাইছি, অন্তত শুরু করে আসবেন। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু রিস্ক অফ ইনফেকশন খুব বেশি এই সময়, জেনারেল ওয়ার্ডেও অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকতে পারে বা কোনো কিছু আইএলআই নিয়েও আসতে পারে, যেগুলোতে আমরা বুঝতে পারবো না কোভিড পজিটিভ কিনা, সাসপেক্টেড হয়তো হবে, কিন্তু তার আগে তো অ্যাকচুয়ালি হসপিটালে ভর্তি হয়ে থাকছে, জেনারেল বেডেও অনেক সময় থাকছে। সেই ক্ষেত্রে রিস্ক অফ ইনফেকশন কমানোর জন্য আমরা কিন্তু বারবার নার্সিং সুপার বা ডেপুটি নার্সিং সুপারদের জানিয়েছি যে ডিউটি রোস্টারে কিন্তু স্টাফদের মিনিমাইজ করতে হবে, একদম মিনিমাম স্টাফ দিয়ে বাকিদের
কিন্তু বসাতে হবে। বসাতে বলতে এই অন্তত তাদের স্পেন্ড অন ডিউটি, অ্যাকচুয়ালি তারা মানে রিজার্ভ ফর ডিউটিতে থাকবে। তার মানে কি, তাদের আমরা নামাবো না এই সময়, যখন দরকার হবে তখনই আমরা কেবলমাত্র নামাবো, এবং এটা রোটেশনালি চলতে থাকবে। যারা কোভিড হসপিটালে ডিউটি করছে তাদের ক্ষেত্রে বলি, তারা 7 দিন এখানে ডিউটি করবে এবং 7 দিন কিন্তু বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে এই মুহূর্তে। তারপর কারণ তখন হয়তো কোনো কেস যদি পজিটিভ, অ্যাকচুয়ালি স্যার 7 দিনের মধ্যে যদি ধরা পড়ে যে পজিটিভ কেস, তখন ওরা 14 দিন ওখান থেকে কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে বাকি 7 দিন আর কি, মানে 14 দিন তখন তাকে থাকতে হবে যদি কোনো কেস পজিটিভ বেরিয়ে যায়। আচ্ছা, আর এরপরে হচ্ছে স্পেশাল যে ইউনিট গুলো আছে এসএনসিউ বা এইচডিইউ, তারা কিন্তু স্পেশালি ট্রেন্ড এসএনসিউ বা এইচডিইউ তে, তাদেরকে আমরা কিন্তু এই পারপাসে নিতে পারবো না একটা কারণে কোভিড ডিউটিতে, কারণ ওই স্পেশাল ইউনিট গুলো তখন থাকবে। সেই জন্য ওই স্পেশাল ইউনিটে ওরা যেহেতু স্পেশাল ট্রেনিং নেয়া, ওদেরকে ওই জায়গাতে রাখুন, বাকিদের কিন্তু এই কোভিড ডিউটিতে পাঠাতে পারেন। এরপরে যেটা আছে যে রোটেশন অফ ডিউটি, মানে কোভিড হাসপাতালে ডিউটি করুক বা আইসোলেশনে ডিউটি করুক, প্রত্যেককে কিন্তু রোটেশনালি দেবেন। রোটেশনালি বলতে আমার এই ওয়ার্ডের মেয়েরাই বারবার ওই আইসোলেশনে আমি 10 জনকে ঠিক করে নিয়েছি, ওই 10 জনই অনেকদিন ধরে করবে সেটা করবেন না, ঠিক আছে? মানে রোটেশনালি কিন্তু মেয়েদের চেঞ্জ করুন, না হলে কিন্তু ওদের মনের উপরে চাপ পড়বে। এটুকু আমার যারা অথরিটি আছেন, মানে রেসপন্সিবল যারা, ওই রেসপেক্টেড অথরিটি যারা আছেন, রেসপেক্টিভ অথরিটিদের এটা বলা, ওদের কিন্তু রোটেশনালি দেবেন। আর একটা যে একটু বলবো যে যারা কোভিড নিয়ে হসপিটালে কাজ করছেন, মেইনলি হচ্ছে বড় হাসপাতালগুলোতে যেখানে আইসোলেশন বেড চালু আছে, সেই জায়গাতে একজন করে অন্তত আমরা বলে দিয়েছি যে একজন নার্সিং পার্সোনাল, সিস্টার হোক বা ডেপুটি নার্সিং সুপার হোক, তারা একজনই কিন্তু দায়িত্বে থাকছে এই ওখানকার ওই কোভিড মানে আইসোলেশন বেড গুলোর দায়িত্বে, বা কোভিড পজিটিভ হলো বা সাসপেক্টেড হলো তার ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু তার উপরে। সেই জন্য বলবো যারা ওই দায়িত্বটা নিচ্ছে তাদেরকে প্লিজ একটু রিল্যাক্স বলতে আমি এটা বলবো, তাদের অন্তত নাইট ডিউটিটা দেওয়া বন্ধ করুন, বা তাদেরকে অন্তত মাঝে মধ্যে মানে তাদের একটু রেস্ট দিন, দিয়ে তারপর তাকে ডিউটি করান। কারণ এদিকে নাইট ডিউটি, ওদিকে আবার তাকে সবসময় আসতে হচ্ছে, যে কোনো সময় দরকার হলে তাকে আসতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু যাতে না হয় দেখুন। অনেক আছে সিস্টার ইনচার্জ, তাদের মধ্যে নাইট ডিস্ট্রিবিউশনটা তাদের দিয়ে করান। আমার শেষ স্যার, আর যদি কিছু কারোর বলা থাকে বলুন, মোটামুটি আমরা আমার এই কথাগুলো বলার ছিল বললাম, যদি কারোর কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছি আমরা তো এগরাই থাকি, তাহলে এই যে ক্লোরোকুইনটা তাহলে কিভাবে পাবো ম্যাডাম? মানে এটা তো নন্দীগ্রামের আন্ডারে নয়। উমা ম্যাডামের কাছে বলে দিন কোন হসপিটালে আপনি নিলে সুবিধা হবে, ঠিক আছে? সেটা উমা ম্যাডাম আমাদের জানিয়ে দেবে, আমি তো প্রত্যেকের কাছ থেকে এক এক করে নিতে পারবো না, ওখান থেকেই ওরা পাঠিয়ে দেবে কোন হসপিটাল থেকে আপনি নেবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ সময় কম আছে? সময় খুব কম আছে, আর মিনিট খানেক আছে। কারণ কিছু বলার আছে? আমার মনে হয় না খুব একটা কারণ কিছু বলার নেই। তাহলে মিটিংটা আজকের মতো কনক্লুড করি, কারণ অনেকটা সময় হয়েছে। থ্যাংক ইউ অল, আপনারা ধৈর্য ধরে পুরোটা শুনেছেন, এবং আশা করব যে এগুলো আপনাদের কাজে লাগবে। কিভাবে মাস্ক পরবেন, কিভাবে হ্যান্ড হাইজিন মেইনটেইন করবেন, কাফ এটিকেট কিভাবে মেইনটেইন করবেন, এগুলো একটু নিজেরা আলোচনা করুন। এবং আজকে যেগুলো পাঠিয়ে দেবো সেগুলো কিন্তু আজকেই দেখবেন, টাটকা টাটকা না দেখলে কিন্তু এগুলো মনে থাকবে না, কিছুদিন পরে কিন্তু আর ফলো করতে পারবে না। যে আজকে সন্ধ্যের মধ্যে ডিপিএইচও ম্যাডাম এগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছেন, তারপরে কিন্তু আর রাত্রে একবার অবশ্যই আপনারা দেখে নেবেন। কোনো ফিডব্যাক, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করুন, আমরা সেখানে শুনে নেব। হ্যাঁ, থ্যাংক ইউ অল। সঙ্গীতা প্রধান থ্যাংক ইউ জানালেন, আপনারা সবাই নিশ্চয়ই থ্যাংক ইউ জানাবেন। এবং আপনারা ভালো থাকুন, ভালো করে কাজ করুন। আমি আমার তরফ থেকে, বিশ্বনাথের তরফ থেকে এবং আমাদের ডেপুটি স্যারের তরফ থেকে, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা সবাই বীরাঙ্গনার মতো আমাদের সঙ্গে, আমাদের হয়ে একসঙ্গে আমরা কাজে লাগিয়ে লড়াই করি, এবং এই এত বড় একটা আতঙ্ককে পৃথিবী থেকে যদি আমরা দূর করে যেতে পারি, সেটা আমাদের লাইফ টাইম একটা